মেছুয়ার ফলপট্টিতে ভয়াবহ আগুন, মৃত এক, ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিন। ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা কমাতে উদ্যোগ কেএমসির। হাসপাতালের শয্যা থেকেই 3টি বিল অনুমোদন রাজ্যপালের। পঞ্চম শ্রেণী ছাত্রের সঙ্গে পালালেন 23 বছরের শিক্ষিকা, চাঞ্চল্য সুরাটে। উড়িষ্যাদের পিতার হুঁশিয়ারি, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। এসএসসি নিয়োগ ইস্যুতে বিকাশ ভবনে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ বিক্ষোভকারী শিক্ষকদের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ফের শহর কলকাতায় ভয়াবহ আগুন। জোড়াসাঁকো থানা এলাকার রবীন্দ্র সরণির বড়বাজার মেছুয়া ফলপট্টির সামনে ঋতুরাজ হোটেল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আতঙ্কে দুজন আগুন লাগা হোটেল থেকে ঝাঁপ দেয়। তাদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়। মৃতের নাম সঞ্জয় পাসওয়ান। বাকিদের উদ্ধারের চেষ্টা করছে দমকল কর্মী আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা। একের পর এক দমকলের গাড়ি এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। ইতিমধ্যে দমকলের 10টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় ক্রমশ আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, রাত 8টা নাগাদ প্রথম ধোঁয়া বেরোতে দেখা যায়। তখনই খবর দেওয়া হয় দমকলে। তবে আগুন নেভানোর প্রাথমিক কাজ স্থানীয়রাই শুরু করেন। যথেষ্ট তৎপরতার সঙ্গে দমকলের কর্মী আধিকারিকরা কাজ করছেন। হোটেলের গ্রিল কেটে ভিতরে ঢোকার চেষ্টা করছেন তারা। যারা ভিতরে আটকে আছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বহু মানুষের ভিড়ে ভর্তি হয়ে গিয়েছে। পুলিশ মাইকিং করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও ঘটনাস্থলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভাঙ্কর সরকার। 9 দিন আগে এই মেছুয়া ফলপট্টির কাছে পাথুরিয়া ঘাটে একটি তালাবন্ধ বিল্ডিংয়ে আগুন লাগে। এই বিল্ডিংটিতে কাপড়ের গুদাম ছিল। স্বাভাবিকভাবে কাপড়ের মতো আরো অন্যান্য দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে রাত 1টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি বেশ কয়েকটি ধাপে মোট 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু 4তলা বিল্ডিং এর প্রবেশ এবং বাহির পথে প্রতিটি ধাপেই প্রায় তালাবন্ধ ছিল, যে কারণে আগুন নেভানোর কাজে বাধা পান দমকল কর্মীরা। একইভাবে ওই বিল্ডিং এর বেনারস থেকে আসা দুজন পুরো আটকে পড়েন। কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়। কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনো বড় সংখ্যায় বাসিন্দারা নির্ভর করে থাকেন ভূগর্ভস্থ জলের উপর। প্রতিদিন প্রায় 40 মিলিয়ন গ্যালন জল উত্তোলন করে পানীয় জল সরবরাহ বিভাগ। এবার সেই জলের উপর নির্ভরতা কমিয়ে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে কর্পোরেশন। তৈরি হচ্ছে একাধিক বুস্টিং পাম্পিং সেন্টার এবং ধাপা ও ঢালাই ব্রিজে জল উৎপাদন কেন্দ্র। এই মুহূর্তে কলকাতা যাদবপুর সহ আশেপাশের এলাকা যেমন বেহালা, টালিগঞ্জ, জোকা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, গড়িয়া, প্রায় 5টি বড় এলাকার প্রায় 30টির বেশি ওয়ার্ডের মানুষ এই গভীর নলকূপের জলের উপর নির্ভর করেন। পানীয় জল সরবরাহ বিভাগের দাবি অনুসারে প্রতিদিন চাহিদার 7% পূরণ করে এই গভীর নলকূপের জল। এই সমস্ত এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 9 থেকে 10 লাখ। কলকাতা পৌর নিগমের পানীয় জল সরবরাহ বিভাগ উদ্যোগ নিচ্ছে এই গভীর নলকূপের জল ব্যবহার কমিয়ে আনার। গড়িয়া, ঢালাই ব্রিজ ও ধাপায় নতুন হচ্ছে জল উৎপাদন প্রকল্প। এই দুই জায়গায় উৎপাদিত জল উপরে উল্লেখিত জায়গায় পৌঁছতে তৈরি হচ্ছে একাধিক বুস্টিং সেন্টার। ধাপা জল প্রকল্পের কাজ দ্রুত শেষের জন্য তোড়জোড় নিচ্ছে পুর নিগম। একই সঙ্গে কাজ হচ্ছে ঢালাই ব্রিজে জল পরিশোধন কেন্দ্রের। কলকাতা পৌর নিগমের এক আধিকারিক বলেন, ধাপায় উৎপাদন ক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। 130 কোটি খরচ ঢালাই ব্রিজে চলছে। আমাদের লক্ষ্য যে অংশগুলিতে গভীর নলকূপের মাধ্যমে জল দেওয়া হয় সেই এলাকাগুলিতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে। ধাপায় 20 মিলিয়ন গ্যালন জল অতিরিক্ত, ঢালাই ব্রিজে 10 মিলিয়ন গ্যালন জল উৎপাদিত হবে। উল্লেখ্য, কলকাতায় ভূগর্ভস্থ জল উত্তোলন নিষিদ্ধ। তবে পরিশ্রুত পানীয় জল না দিতে পারায় 5টি বড় এলাকায় কর্পোরেশনের তরফেই গভীর নলকূপ বসিয়ে জল তোলা হয়। অসুস্থতার কারণে গত 9 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু রাজভবনের কাজে কোনো রকম খামতি রাখছেন না তিনি। সূত্রের দাবি, মঙ্গলবার আরও 3টি বিলে সম্মতি দিয়েছেন তিনি, যেগুলো 2022 কিংবা 2023 সালে রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল। এমনকি আরও একটি নতুন বিল খুব শীঘ্রই পর্যালোচনা করে নবান্নে পাঠানো হতে পারে বলে সূত্র দাবি করছে। আজ কোন কোন বিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল? রাজভবনের বিশেষ কর্তব্যরত কর্মকর্তা বলেন, মোট 3টি বিলে সম্মতি দিয়েছেন। পশ্চিমবঙ্গ শহর ও দেশ পরিকল্পনা উন্নয়ন সংশোধন বিল 2023, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও প্রজাস্বত্ব ট্রাইব্যুনাল সংশোধন বিল 2022, পশ্চিমবঙ্গ কর ট্রাইব্যুনাল সংশোধন বিল 2022। একই সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন বিল 2025 বিলটি উত্থাপনে সুপারিশও করেছেন। গত 21 এপ্রিল শারীরিক অসুস্থতার কারণে কমান্ড হাসপাতালে চিকিৎসা করতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু সেখানে তার হার্টে বেশ কিছু ব্লকেজ ধরা পড়ে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। 22 এপ্রিল কমান্ড হাসপাতাল থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। আপাতত সেখানেই চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন রাজ্যপাল। অসুস্থ বলে যে রাজভবনের কাজকর্ম ফেলে রাখবেন এমনটিও নয়। রাজভবন সূত্রের দাবি,
যখন থেকে রাজ্যপাল অ্যাপোলোতে ভর্তি হয়েছিলেন, কার্যত তার পরদিন থেকেই অফিসের কাজকর্ম বা ফাইলপত্রের গুরুত্বপূর্ণ স্বাক্ষর বা অন্য বিষয় নিয়ে হাসপাতালে ছুটছেন। রাজ্যপাল তাদের সঙ্গে বৈঠক করছেন, প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন কাজে অনুমতিও দিচ্ছেন। এসবের মাঝে যারা রাজ্যপালের শারীরিক সুস্থতা কামনা করেছেন বা খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। রাজভবনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী বলেন, রাজ্যপাল মহোদয় পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, যারা তার স্বাস্থ্যের বিষয়ে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে ইমেল ও টেলিফোন মারফত খোঁজখবর নিয়ে চলেছেন। বিশেষভাবে বিদ্যালয়ের শিশুরা তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছে। এটি মাননীয় রাজ্যপাল মহোদয়কে অত্যন্ত আবেগাপ্লুত করেছে। তিনি আরও বলেন, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন স্তরের মানুষও তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছেন ও সুস্থতা কামনা করেছেন। পশ্চিমবঙ্গ ও রাজ্যের বাইরের সকল শুভানুধ্যায়ী সৌজন্য, সহমর্মিতা এবং শুভকামনার জন্য রাজ্যপাল মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। 4 দিন ধরে নিখোঁজ 5ম শ্রেণীর ছাত্র। বাড়ির বাইরে খেলছিল সে। হঠাৎ করেই গত 25শে এপ্রিল থেকে নিখোঁজ হয়ে যায়। সুরাতের পুনা এলাকায় ঘটনার পুলিশ সিসিটিভি থেকে জানতে পেরেছে ছেলেটির স্কুল শিক্ষিকা তাকে নিয়ে পালিয়েছেন। তারপরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 11 বছরের নাবালকের পরিবার ইতিমধ্যেই ওই শিক্ষিকার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, গত 25শে এপ্রিল বিকেল 5ম শ্রেণীর ওই ছাত্রটি যখন তার বাড়িতে খেলছিল, তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। বাড়ির কাছে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে স্কুল শিক্ষিকা নাবালকের নিখোঁজ হওয়ার খানিক আগেই তার সঙ্গে কথা বলছিলেন। তিনি 3 বছর ধরে ছেলেটিকে টিউশন পড়ান, পাশাপাশি স্কুলের ক্লাস টিচারও বটে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় তাদের দুজনকে সুরাট রেলওয়ে স্টেশনেও দেখা গিয়েছে। শিক্ষিকা ছাত্রকে নিয়ে ট্রেনে ওঠেন আর তার আগে নিজের ফোন বন্ধ করে দেন। বুক মাই ট্রিপের মাধ্যমে আগেই তিনি একটি ট্যুরও বুক করে নেন। তদন্তেও জানা গিয়েছে, ছাত্রটি নিখোঁজ হওয়ার একদিন আগে বছর 23-এর শিক্ষিকা একটি ব্যাগ নিয়ে কোনো একটি জায়গায় গিয়েছিলেন, যদিও নিখোঁজ হওয়ার সময় নাবালকের কাছে কোনো ব্যাগ ছিল না। পুনা পুলিশের 2টি দল মামলাটি তদন্ত করছে। শিক্ষিকা এবং ছাত্রের পরিবারের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। ছাত্রের বাবা বলেন, শিক্ষিকার বাবা মাকে এ নিয়ে জিজ্ঞাসা করলে তারা জানান সেদিন দুপুর 2টো নাগাদ তাদের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ও তার ফোন বন্ধ। ঘটনার তদন্তে থাকা পুলিশ আধিকারিক KM দেশাই বলেন, বিষয়টি তদন্তের জন্য পুলিশের দল গঠন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে। সালটা 2016। কাশ্মীরের উরিতে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল 19 জন ভারতীয়ের। তার মধ্যে ছিলেন বাংলার বীর জওয়ান গঙ্গাধর দলুই। আজও জগৎবল্লভপুরের বাড়িতে বসে সেই দিনের ঘটনার কথা মনে পড়লে রক্ত গরম হয়ে যায় তার বাবা ওঙ্কারনাথ দলুইয়ের। এবার পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর বদলার আগুনে ফুটছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাইছে তিনি। তার বক্তব্য, পাকিস্তানের বিরুদ্ধে বদলা চাই। বারবার আমাদের ছেলেদের উপর আক্রমণ করবে, প্রাণ কেড়ে নেবে, এটা চলতে পারে না। এরা আমার ছেলেরও প্রাণ কেড়ে নিয়েছিল, আমি বদলা চাই। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বৈশরণ উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিরা নিরীহ পর্যটকদের বেছে বেছে খুন করে। এই হত্যা লীলায় ঘটনায় মারা যান এক স্থানীয় বাসিন্দা সহ 26 জন পর্যটক। এই ঘটনা ভারত সরকার পাকিস্তানের ষড়যন্ত্র দেখছে। গোটা দেশ বদলা চাইছে। স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছেন শহীদ গঙ্গাধরের বাবা ওঙ্কারনাথ। তিনি জানান, মঙ্গলবার রাতে টিভি দেখে পেহেলগামের নৃশংস জঙ্গি হানার খবর জানতে পেরেছেন। বুকে জেগে ওঠে প্রতিশোধের আগুন। ক্ষোভে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বদলা চাই। বারবার জঙ্গি হানায় কেন আমাদের লোকেদের প্রাণ যাবে? সঙ্গে জানিয়েছেন, জঙ্গি হামলায় ছেলের মৃত্যুর পর থেকে পাকিস্তানের খেলা দেখা বন্ধ করে দিয়েছেন। চান পাকিস্তানের সঙ্গে খেলা, সিনেমা সহ সমস্ত রকম সম্পর্ক বন্ধ করা হোক। উল্লেখ্য, 2014 সালে জগৎবল্লভপুরের নিম্বালিয়া গ্রামের যুবক গঙ্গাধর দলুই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। 2016 সালে কাশ্মীরের উরিতে তার পোস্টিং হয়। 2016 সালের 18 সেপ্টেম্বর গঙ্গাধর যখন সেনা ছাউনিতে ডিউটিরত ছিলেন, গঙ্গাধর সেই সময় 4 জঙ্গির অতর্কিত আক্রমণে প্রাণ যায় তার। হামলায় প্রাণ যায় 19 জন সৈনিকের। আমাদের সব দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন SSC চেয়ারম্যান। বেশ কিছু অংশে আমাদের সঙ্গে সহমত রয়েছেন তিনি। বৈঠক শেষে এমনটাই জানালেন অযোগ্য চাকরিহারারা। মঙ্গলবার SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন অযোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের 12 জনের একটি প্রতিনিধি দল। এদিন বিকেল 4টের সময় বিকাশ ভবনে শুরু হয় বৈঠক। সূত্রের খবর, প্রায় 2 ঘন্টা ধরে চলে এই বৈঠকটি। বৈঠক শেষে চাকরিহারা এক শিক্ষক বিপ্লব বিভাস বলেন, আমরা আমাদের দাবিগুলি লিখিত আকারে আজ SSC চেয়ারম্যানের কাছে তুলে ধরেছি। তিনি সবটা শুনে বেশ কিছু অংশে আমাদের সঙ্গেও সহমত হয়েছেন। বিপ্লব আরও বলেন, SSC চেয়ারম্যান আমাদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার আইনজীবীরা বিষয়গুলি দেখবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে যোগ্য শিক্ষকদের, মিলবে বেতনও। এরপরই তাদের একটি তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকা ইতিমধ্যে জেলায় জেলায় বিভিন্ন DI অফিসে পাঠানো হয়েছে, কিন্তু এই তালিকায় যাদের নাম নেই তারাই অযোগ্য বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অর্থাৎ শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী এরা আর কাজ করতে পারবেন না, ফেরত দিতে হবে এতদিনের বেতনও। তাতেই আপত্তি জানিয়ে SSC ভবনের সামনে ধর্নায় বসেন অযোগ্য চাকরিহারারা। আর আজ তারাই SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন।